আচ্ছা, কাউকে কি ছ্যাঁকা দিয়েছেন কখনো? জীবনে ছ্যাঁকা দেব কাকে? এটা যদি আমার বাবা দেখে তাহলে তো আমার জামাইকে মারবে। আমি আসলে অনেকই প্রেম টেম বিদ্বেষী ছিলাম। আমার ফ্যামিলির মেয়েরা অনেক সুন্দরী, টাকা থাকলেই ফিল্ম বানানো চাই, বাট নো। হয় আর সিফাত নুসরাত আসলে আলাদা ব্যাপার, কিছু তো ভয় পায় না। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার সিক্রেট শো। আমি অর্পিতা ইসলাম। আমাদের সাথে আছে আপনাদের সবার পরিচিত এবং প্রিয় সিফাত নুসরাত আপু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের শো এর নামই তো সিক্রেট শো, শুনেই ভয় লাগছে না? হয় আর সিফাত নুসরাত আসলে আলাদা ব্যাপার, কিছু তো ভয় পায় না। আচ্ছা, দেখা যাক তাহলে। আচ্ছা, আপনার আজকের এই সাফল্যের পিছনে সবচাইতে বড় সিক্রেট কি, যা এখনো কেউ আমরা জানি না? কেউ জানি না এরকম কিছু একটু আছে, কিন্তু আমি যদি বলতে চাই যে আমার লাইফে একটা লাকি চার্ম আছে এবং যার জন্য আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড কাজী জাফর রহমান। সেও কি মিডিয়াতে? না, আচ্ছা, তার প্রফেশন আলাদা, আমার প্রফেশন আলাদা। ওকে ওকে। বাট সে আমাকে অনেক বুঝে, সাপোর্ট করে, অনেক সাপোর্ট করে। অনেক সাপোর্ট না করলে আমি আজকে এই বয়সে, আই এম জাস্ট 25, সো এই বয়সে আমি একজন লেখিকা হিসেবে, তাও কমার্শিয়াল আপনি থ্রিলার। লেখালেখি করেন? হ্যাঁ করি বলতে রিসেন্টলি শুরু করেছে। আচ্ছা আচ্ছা, কোনো কিছু লেখা হয়েছে এই পর্যন্ত? হ্যাঁ, এবার আমার বই এসেছে, রুহি দিলরুবা কোথায়, এবং সেটা টিজার রিলিজ হয়েছে, সবাই অনেক পছন্দও করেছে। বাহ, বইমেলায় পাওয়া যাবে? বইমেলায় পাওয়া যাচ্ছে, টাউন প্রকাশনীতে, নর্থওয়েস্টাল, সরারদি উদ্যানে। সেখানে কখন গেলে আমরা দর্শকরা আপনাকে পাবো? 5টা থেকে 7টার মধ্যে। আর একটা ব্যাপার যেটা হচ্ছে আমাকে খুব বেশি অনুপ্রাণিত করেছিল যে আমার লাইফে কিছু করতেই হবে, আমাকে একজন চরম আকারের অপমান করেছিল। সেটা অনেক আগে, আমার দুলাভাই। সো সে কি বলেছিল, আমি যখন ইউল্যাবে পড়ি, আমার ফ্যামিলি কোনোভাবেই মেনে নিচ্ছিল না যে আমি মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজমে পড়বো, এবং ফিল্ম নিয়ে যে পড়াশোনা করতে হয়, ফিল্ম যে একটা জানার ব্যাপার, এটা না জানলে যে আসলে ফিল্ম বানানো যায় না, এবং এই ইন্ডাস্ট্রিতে যে আবার না জেনে কাজ করা যায় না, মানে এটা তাদের মাথার মধ্যেই ছিল না। তারা চিন্তা করতো তো ফিল্ম যে কেউ বানাতে পারে, টাকা থাকলেই ফিল্ম বানানো চাই, বাট নো। আমি বলবো সেটাকে বলে ইনভেস্ট, নট প্রডিউস। তুমি যদি করতে চাও তাহলে তোমাকে পড়াশোনা করে আসতে হবে। প্রডিউসার আর ইনভেস্টরের মধ্যে পার্থক্য কি, এটাও একটা পড়ার ব্যাপার। সো আমি কি শিখছি, আমার প্রত্যেক সেমিস্টারে আমার ফ্যামিলিকে বোঝাতে হতো যে হ্যাঁ, এখানে সেমিস্টার ফি দিতে হবে এবং এখানে টাকা দিয়েই পড়াশোনা করতে হবে। কিন্তু প্রাইভেট ভার্সিটিতে সবসময় তো এরকম বেশি টাকা দিয়েই আমরা পড়াশোনা করি। আর আমি হ্যাঁ জানতো। আমি যখন সরকারি ইউনিভার্সিটিগুলোতে চান্স পাই, তখন কিন্তু আমি ভালো ভালো সাবজেক্টগুলোতে চান্স পেয়েছিলাম, আমি কিন্তু পড়িনি। কেন পড়েননি? বিকজ অফ আমি হিস্ট্রিতে পড়ে কি করব? আচ্ছা, আপনার ড্রিমই ছিল মিডিয়াতে। আমি ইংলিশ পড়ে কাজ করব, দরকার নেই। আমি সুন্দরভাবে বাংলা বলতে পারি, বাংলা বলতে পছন্দ করি। যদি ইংলিশ না হয়েও বাংলার সাবজেক্ট আসতো, আমি তাও চুজ করতাম, বিকজ অফ আমার চয়েস বাংলাতে কথা বলা, আমার চয়েস আমি ফিল্ম নিয়ে পড়াশোনা করব, আমি ফিল্ম বানাবো, ঠিক আছে? আমার ইংলিশের থেকে বাংলাতে কথা বলাটা আমার কাছে বেশি পছন্দের। অনেক সময় এখনো আমি অনেকটা ইংরেজিতে কথা চলে আসছে, টার্ম চলে আসছে, বাট আমি পছন্দ করি বাংলাতে কথা বলতে। সো আমার যেটা পছন্দ আমি সেটাতে 4 বছর ইনভেস্ট করবো না। আচ্ছা, আমরা শুনেছি যে আপনার ফ্যামিলি জমিদার। হ্যাঁ, তারা মানে জমিদার ফ্যামিলি, তো ওখানে একটু আমরা যেটা আগে থেকে শুনে আসছি যে একটু মারামারি, খুন খারাপি এইসব ফ্যামিলিতে বেশি হয়, জমিদারি। তো আপনি কি কখনো চোখের সামনে কাউকে খুন হতে দেখেছেন? একটা ইন্টারভিউ তো বলেছিলাম আমার চাইল্ডহুড খুব বাজে গেছে। সো শুধু মারামারি খুন খারাপই দেখিনি, আমার প্রত্যেকটা দিন যাইতো কোনো রকম নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকার মতো। সো আমি প্রত্যেকটা দিনই দোয়া করতাম যে ও মাই গড, রাতে যে আমি আজকে বেঁচে আছি, আমার বাবা আজকে বেঁচে আছে, আমার মা আজকে বেঁচে আছে, আমার মামার আজকে কোনো বাবা মা সাপোর্টিভ ছিল না? তারা কি আপনাকে মানে এই মিডিয়া জগতে করেনি? ব্যাপারটা ওরকম না, ব্যাপারটা হচ্ছে ওভারঅল মিলে আমার ফ্যামিলি ইনসিকিউরিটি মিলে।
ওকে। ইনসিকিউরিটি মিলে, মানে আমি তো ইনসিকিউর, আমি তো তখন অনেক বাচ্চা, কিন্তু আমার বাবা যেহেতু না যে জমিদার ফ্যামিলিতে কি হয়, ওদের অনেক শত্রু থাকে, ওরা যেহেতু মানুষের পাশে অনেক দাঁড়ায়, সো ওদের অপোজিট সাইডের যেই মানুষগুলো থাকে তারা চাইবে না যে তারা টিকে থাকুক। তো আমাদের মধ্যে একটা টিকে থাকার লড়াই ছিল, সো সেটা খুব ব্যাড। যেহেতু তারা সাপোর্ট দেয়নি, আপনি কোথা থেকে আপনার মিডিয়ার এই কাজগুলো শুরু করেছেন, মানে কোন বয়স থেকে বা কিভাবে স্টার্ট, মানে বিগিনিংটা কিরকম ছিল? আমি তো প্রায় 20 বছর বাসায় ছিলাম, যদিও আমার কলেজ ছিল হচ্ছে নূর মোহাম্মদে, মানে ঢাকাতেই আমার কলেজ ছিল, ইউনিভার্সিটি ছিল, কিন্তু তার আগে 20 বছর আমি বাসায় ছিলাম। এবং মানে বাবা মার আয়ত্তেই থাকতো, আমি ছাদে উঠতে পারতাম। আমার ফ্যামিলির কোনো মেয়েরা ছাদে ওঠার মতো আমাদের কোনো অধিকার ছিল না, বিকজ অফ আমার ফ্যামিলির মেয়েরা অনেক সুন্দরী, আমার থেকে অনেক বেশি, অনেক লম্বা চওড়া। আমাদের এলাকার মধ্যে এরকম সুন্দরী, এগুলো কি বাইবর্ন? এরকম বাইবর্ন, একদম বাইবর্ন। আপনাদের কিছু ইউজ করতে হয় না মেকআপ প্রোডাক্ট বা কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট? আমি অবভিয়াসলি মিডিয়াতে আসার পর অনেক চেঞ্জ হয়েছি, আমি করি, বাট আমার আদার্স বোনদের যদি তোমরা দেখো তাহলে বলবো যে ওরা কিছুই ইউজ করে না, মানে ওরা এতটাই সুন্দর। নাইট ক্রিম ছাড়াই? নাইট ক্রিম কি, ওরা এগুলো জানেই না যে নাইট ক্রিম বলে কিছু থাকতে পারে, এটা ওরা জানেই না। খুবই ফানি, মানে ন্যাচারাল সবকিছু। আচ্ছা, আপনার জীবনের প্রথম প্রেম কত বছর বয়সে ছিল এবং তার নামটা কি বলতে পারবেন, মনে আছে? প্রথম প্রেম, আমি আসলে অনেকই প্রেম বিদ্বেষী ছিলাম, মানে খুব একটা প্রেম পছন্দ করতেন না? না, একদম প্রেমটা। এত সুন্দরী কেউ ডিস্টার্ব করতো না? অবভিয়াসলি ডিস্টার্ব করতে, এটা বললে মানুষ কি বিশ্বাস করবে? ডিস্টার্ব করতো, এবং আমার বাসার ছাদে ওঠা পর্যন্ত আমার না হয়ে গেছিল একটা সময়, যে বাইরে থেকে অনেক ছেলেপেলে আসতো আমাদের বাড়ির আশেপাশে দিয়ে বাইক নিয়ে আমাদের মেয়েদের দেখার জন্য। সো আমাদের দুই পাশের গেট বন্ধ করে দেওয়া হয়েছিল রাস্তার। এটা খুবই ফানি যে আমার বোনরা বলে যে তোর জন্য আমাদের ছাদে ওঠা বন্ধ, আমাদেরও ঠান্ডা। তারাও নাকি অনেক সুন্দরী? অবশ্যই সুন্দরী, ওরা আমার থেকেও অনেক বেশি, এবং সবার জন্যই সিকিউরিটি পারপাসে আমার ভাইরা সবসময় আমাদের বাড়ির আশেপাশে, আমাদের বাড়ি অনেক বড়। আচ্ছা, সবসময় ভিতরেই থাকতেন? মানে সবসময়। আচ্ছা, একদম। তো প্রেম ছিল কত বছর বয়সে প্রথম? প্রেম করেছি হচ্ছে ইউনিভার্সিটির তে, যখন আমি 3rd ইয়ারে পড়ি, তখন আমি প্রেম করিনি। আমাকে যখন বলা হলো, মানে ওই ফার্স্ট টাইমই আমাকে একটা ছেলেকেই আমার ভালো লাগছে। ইউনিভার্সিটি সিনিয়র ছিল নাকি সেম? না, আমি বলি একটা ছেলেকেই আমার দেখে মনে হয়েছে যে না, সে হচ্ছে বিয়ে ম্যাটেরিয়াল, সো তার সাথে হচ্ছে আমার যাবে, আমি বিয়ে করতে পারবো। তো আমাকে যখনই কেউ প্রস্তাব দিত, অনেক আমার প্রপোজাল আসতো, আমাকে অনেক পছন্দ করতো। অনেক ইনসিডেন্ট আছে, আমি বলতে গেলে আসলে 100তে শেষ হবে না আমার লাইফে। আমাকে যত প্রপোজাল আমি পেয়েছি, এবং যে পাগলামি আমি সহ্য করছি ছেলেদের, এবং ওইখান থেকে আমি হ্যাঁ বলিনি প্রথম কথা, কাউকেই না। আমি কাউকে হ্যাঁ বলিনি। এবং আমি যত দুষ্ট হয়েছি বিয়ের পরে দুষ্ট হয়েছি। অনেকে বিয়ের পর হচ্ছে গিয়ে মানে শান্ত হয়ে যায়, আগে দুষ্ট থাকে। আপনার ব্যাপারটা উল্টা। আমার কাছে স্বাধীনতা ছিল না, তো এটা যদি আমার বাবা দেখে তাহলে তো আমার জামাইকে মারবে যে তুমি আমার মেয়েকে আমি কিভাবে রাখছি, তুমি কিভাবে রাখছো, মানে এরকম হতো। আমাদের ওইখানে যখন এয়ারপোর্ট ছিল না, ঢাকা থেকে আমি রাজশাহীতে যেতাম হচ্ছে ট্রেনে, একটা কেবিন পুরোটা 8 জনের কেবিন, আমাকে একা যেতে হতো। ওই কেবিনটা আমার বাবা পুরোটা বুক করে রাখতো, এবং একটু পর পর ওই যে থাকে না ট্রেনের মধ্যে, ওরা এসে আমাকে দেখে যেত এবং খাবার দিয়ে যেত। আচ্ছা, নক নক এরকম কেউ আছে কিনা, হ্যাঁ, এরকম একটা পুরো কেবিন নিয়ে আমি বাসায় যেতাম। এরপর যখন এয়ারপোর্ট আসলো, তখন তুমি বিশ্বাস করবা না, আমার পাশে যাতে কোনো পুরুষ মানুষ বসতে না পারে, এই জন্য 2টা সিট সে নিয়ে নিত, প্লেনের সিট। হ্যাঁ, আমি 2টা সিট নিয়ে আরাম করে যেতাম। মানে এটা আমার পছন্দ ছিল না, যদিও আমার মনে হতো পাশে যদি পুরো রেস্ট্রিকশনে ভরা ছিল। একদম। তাহলে দিনে 100 বার আমাকে কল করা হতো, এবং আমি 100 রিসিভ করতাম। ক্লাসের মধ্যে হলেও এক্সাম দিচ্ছি, সামনে ফোন বাজতেছে, আমার টিচারকে এক্সাম হলে মোবাইল কিভাবে এটা পসিবল করতে হচ্ছে, স্যার আমার বাবা ফোন দিছে, আমাকে ধরতে হবে। তারা যদি ভাবতে আপনি চুরি করে লিখতেছেন বা টুকলি করতেছেন, লাইক দ্যাট, এরকম তো টুকলি তো আমি করছি অবশ্যই।
টিচাররা দেখতেছে কিন্তু। দেখুন স্যাররা জানে যে আমি আসলে একটু মানে এই পড়াচোর ছিলাম। আচ্ছা আচ্ছা। কারণ আমি প্র্যাকটিক্যাল অনেক ভালো ছিলাম, তো আমি পড়াশোনার চেয়ে প্র্যাকটিক্যাল বেশি পছন্দ করতাম। তাহলে আমাদের নুসরাত আপু কিন্তু একটু টুকলি করেও এক্সাম দিয়েছে, পাশ করেছে। আচ্ছা, তাহলে প্রেম করা হয়েছে ইউনিভার্সিটিতে উঠে, আর এর আগে কোনো প্রেম করাই মানে সুযোগ পাইনি? আসলে প্রেম করার প্রথম কথা সুযোগ পাইনি, আর বড় ভাইরা এমন ভাবে ঘুরতো আমাদের সিকিউরিটির পারপাসে যে আমরা প্রেম করব ভয় পেয়ে, মানে ওইসব, মানে আমরা প্রেম করলে আমাদের কিছু হবে না, যারা আমাদের সাথে প্রেম করবে তারা না তাকে দেখার পরে। না না, তাও দেখি, আমি বলি আমার কোনো প্রবলেম নেই, আমি প্রেম করলে আমাকে হয়তো বা বুঝিয়ে সুজিয়ে একবারে রাখা হবে, কিন্তু আমি যার সাথে প্রেম করব তার কথা চিন্তা করে, বেচারার কথা চিন্তা করে আমি আর যখন আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ আমি হচ্ছে বিয়ে করতে পারবো ওই ছেলেটাকে, সো তখন আমি ওকে বলি যে তুমি কি আমার ফ্যামিলিকে রাজি করতে পারবে, তাহলে আমি। আচ্ছা আচ্ছা, যার সাথে রিলেশন ছিল তাকে বিয়ে করেছেন। বাহ। আচ্ছা, কাউকে কি ছ্যাঁকা দিয়েছেন কখনো? আমি তো সাহসই পাইলাম না। কেউ কি বিশ্বাস করছে কিনা এটা কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করছে। আমি কমেন্ট বক্সটা আজকে পড়বো কে কি লিখে। যে না মানে আমি তো সবসময় ওই ছেলেদের কথা চিন্তা করছি যে আমি ধরো কারোর সাথে প্রেম করলাম, এরপর ওর ভবিষ্যৎ কি হবে, আমার ফ্যামিলি তো শেষ করেই ফেলবে। হ্যাঁ, তো আমি ওই চিন্তা করে মানে আমি আর আগ্রহী নেই। আচ্ছা, আপনার কাছে প্রেমের ব্যাখ্যাটা কি? আমার কাছে প্রেমের ব্যাখ্যা অনেক রকম হয়। প্রেমের ব্যাখ্যা যেমন এই যে এখানে দুইটা মাছ আছে না, এদের মধ্যে একটা প্রেম হচ্ছে, ওদের কথা ওরা বুঝতেছে। তোমার সাথেও আমার একটা প্রেম হচ্ছে, কারণ আমি তোমার সাথে কথা বলতে এনজয় করতেছি। আমার বাবা যখন আমাকে ফোন দেয়, আমাকে যখন বকাবকি করে, আমার খুব ভালো লাগে। আমি প্রচন্ড মিস করি যখন আমাকে কল দিয়ে বকাবকি না করে আমার সাথে সুন্দর মতো কথা বলে। ঠিক আছে, এটাকেও কিন্তু একটা ভালোবাসা বলে। ঠিক আছে, আমার মায়ের সাথেও কিন্তু আমার সেম অনেক অভিমান, কিন্তু তারপরেও আমাকে একদিন ফোন না দিলে আমার মনে হয় কেন ফোন দিল না সে, মানে এটা হয় না, আমি এটা নিতে পারি না। আমার হাজব্যান্ডের সাথে আমার হাজব্যান্ড কখনো আমাকে বলে নাই যে আমি তোমাকে অনেক 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 ভালোবাসি, বাট আমি তাকে দেখলে বুঝতে পারি, আমি তার চোখ দেখলে, আমি তার ভাষা দেখলে বুঝতে পারি। সে আমাকে আমার পিপাসা লাগলে সে আমাকে পানি এনে দেয়। বাহ, এটা কি প্রেম না? হ্যাঁ, ডেফিনেটলি। ভালোবাসা তো সবসময় মুখে বলে দিতে হয় না, মুখে বলে দিতে তার হয় না। বিহেভিয়ার, তার মানে কতটুকু টেক কেয়ার করে এটা দেখলেই বোঝা যায়। তো প্রত্যেকটা জিনিসের সাথে না প্রেম আছে। আমি যখন লিখি আমার লেখার সাথেও প্রেম হয়। আচ্ছা, আমি একটা বই লিখেছি, আমার যদি ওই লিখনির সাথে প্রেম না হতো, ওই গল্পের সাথে প্রেম না হতো, আমি আজকে বই রুহিটা বের করতে পারতাম না। আমার ওই পুরো বইটার সাথে 80 পেজের সাথে একটা প্রেম। আল্লাহ, এত কিছু করেন, এত মডেলিং, তারপর অনেক মানে মিডিয়াতে কাজ করেন, এত সময় পান কই, তারপর আবার একটা বইও লিখেছেন। তুমি যদি চাও তাহলে তুমি সবকিছু করতে পারবে, যদি তুমি চাও। জীবনের সবচেয়ে বেশি মিথ্যা কথা কাকে বলেছেন? আমি কখনো মিথ্যা বলি না। এটা যদি আমি বলি তাহলে এটা মিথ্যা কথা বলা হবে। আমি খুবই স্ট্রেট ফরওয়ার্ড, আমাকে দেখলে সবাই ভয় পায়। কখনো ছোটখাটো মিথ্যাও বলা হয় না কোনো কারণে? না, আমি জীবনে আমার লাইফে আমি কখনো কাউকে মিথ্যা কথা বলি নাই। এবং আমি কেন এত সত্যি কথা বলি, এই সত্যি কথা বলার জন্য আমি বহুতবার বিপদে পড়ছি, বহুতবার। এরকমও হয়েছে যে আমার তার সাথে আমার সম্পর্ক শেষ সত্যি কথা বলার কারণে। তো আমি কখনো নেভার এইভার আমি আমার রুলস ব্রেক করব না। এরকম কিন্তু এখন পর্যন্ত খুব কম মানুষই কনফিডেন্টলি বলতে পারে যে আমি কখনো মিথ্যা বলি না। বাহ, আমাকে যদি কেউ কিছু জিজ্ঞেস করে আমি বলে দিব। আচ্ছা, একটা সত্যি কথা বলেন যেটা কখনো কাউকে বলেনি আপনার জীবনের। সব সিক্রেট নিয়ে নিচ্ছি আজকে। আমার লাইফে এত সিক্রেট তুমি আমার কাছ থেকে কোনো সিক্রেটই নিতে পারবে না। যতটুকু আমি বলবো ততটুকুই তুমি আমার কাছ থেকে নিতে পারবে। আচ্ছা, এটাই হচ্ছে তোমার আনসার। আচ্ছা, কোন জগতে আপনি নিজেকে সেলিব্রিটি মনে করেন? আমার জগতে আমি সেলিব্রিটি। ছোটবেলার কিছু সিক্রেট বলেন, লাইক বাবার পকেট থেকে কি কখনো টাকা মানে চুরি করা হয়েছে বা অন্য কিছু? চুরি করা হয়নি, বিকজ অফ হচ্ছে আমার বাবার পকেটে টাকা থাকতো না। কারণ হচ্ছে আমার বাবা কখনো টাকা রাখতেন না তার পকেটে। আর হচ্ছে কেন, আপনি নিয়ে যেতেন বলে? না না না, সকালবেলা সে উঠে অনেক মানুষজন আসতো, কার কি কি লাগবে কি কি লাগবে না, তো ওইভাবে টাকাটা আর কি ডিস্ট্রিবিউট করে দেওয়া হতো। আপনাকে দেওয়া হতো তখন? আমি আসলে আমি তো মেয়ে, আমার ব্যাপারটা আলাদা। আমার বাবা তো একটা মানে বুঝোই তো যে জমিদার, তো তার কাছে অনেক মানুষই আসবে হেল্পের জন্য, তো সে তার পকেটে টাকাই রাখতো না। এবং তাহলে চুরি করা কখনো হয়নি? না, আমি আমার বাবার পকেটে হাত দিই নাই প্রথম কথা। আর যদি হাত দিতাম আমি দেখতাম যে কাগজ।
তারপর আপনার ইনকাম কত মাসে? মান্থলি ইনকামটা তো আমি ওইভাবে ধরি না, মানে আমি এখন পর্যন্ত হিসাব করিনি, কারণ আমি আমার অনেকগুলো প্রতিষ্ঠান, যেমন হচ্ছে আমার 2টা স্টুডিও বাই নিউজের নিউ ব্রাঞ্চ হচ্ছে বনানীতে, একটা ব্রাঞ্চ আছে মিরপুরে, আমাদের পত্রিকা আছে, আমাদের রিসর্ট আছে, আমার নিজের লিখিত বই বের হচ্ছে, ওখান থেকে একটা অ্যামাউন্ট আসছে, ক্লদিং বিজনেস আছে আমার একটা, নুসরাত, এবং আমি নিজে মডেলিং করছি, ডিরেকশনে নামবো, হয়তো বা অভিনয়ও করতে পারি। সো এই সমস্ত কিছু মিলে পিআর আসে অনেক। সো আমি কখনোই হিসাব করি না যে আমার মান্থলি কত আসছে, আর আমার যেটাই আসে না কেন সেটা আমি চ্যারিটি করে দিই। সো আমার ওই হিসাবটা করতে হয় না কখনো। আচ্ছা আচ্ছা, আমার ম্যানেজার জানতে পারে, মানে কোনো অ্যামাউন্ট আমি বলতে পারবেন না, সত্যিটাই বলেন। সত্যি কথাই বললাম যে মানে আমার amount অ্যামাউন্ট যেরকম। আমি হিসাবই করি না, আমার ম্যানেজার সব হিসাব করে দেয়। হবে মানে আমার কোনো কিছুই Guess করে হিসাব নাই। করা নাই, আসলে গেস করে নিতে হবে যে এতগুলো বিজনেস, নিজে মডেল, সবকিছু মিলে কত হতে পারে। বাংলাদেশের কোন হিরোকে আপনার সবচাইতে ভালো লাগে এবং কেন? অবশ্যই এখন মেগাস্টার সাকিব খানকে ভালো লাগে। বাহ, কেন? কারণ সে হচ্ছে আমার দুলাভাই। দুলাভাই? আচ্ছা, অপুদির পারপাসে। তো তার সাথে কোনো মুভি করা হয়েছে নাকি করা হবে? মুভি আমি তো নায়িকা না, আমি মুভি এখন কিভাবে করব? মানে মুভি করার কোনো ইচ্ছা নেই? অবভিয়াসলি দুলাভাই যদি চাই, কেন ইচ্ছা থাকবে না? দুলাভাই অবশ্যই দেখতেছে আছে। আশা করি। এবং হিরোইনদের মধ্যে কাকে ভালো লাগে? পার্সোনালি যদি বলি, আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস দি আমার আচ্ছা পার্সোনাল, মানে আমার লাইফের সাথে জড়িয়ে গেছে যে, আচ্ছা, ঠিক আছে। আর জয় আহসান আপুকে আমার খুব ভালো লাগে, বাহ। মানে তার অভিনয় আমার খুব ভালো লাগে। দুজনই খুব সুন্দরী নারী। আচ্ছা, আপনি সোশ্যাল মিডিয়াতে কিরকম, মানে কতটুকু অ্যাক্টিভ? প্রচন্ড পরিমাণের অ্যাক্টিভ বলতে পারো, কিন্তু হচ্ছে এখন আর আমি অ্যাক্টিভ থাকতে পারছি না, কারণ আমার এখন মাল্টিপল কাজ হয়ে গেছে। তো আমার এখন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করার জন্য অনেক মানুষ আছে। হ্যাঁ, দুই একদিন পর পর দেখি যে এই যে সোশ্যাল মিডিয়াতে কিছু মারামারি লেগেছে, এই বিষয়ে কি কিছু জানেন? মানে দুই পক্ষ কিরকম, কি আমি বলতে সব চান এই জানি, বিষয়ে? কারণ আমি ওই ফ্যামিলি হ্যাঁ, থেকেই বিলং করি, কিন্তু আমি এখন এই প্রোগ্রামে ওই মারামারির ব্যাপারটা আনতে চাচ্ছি না, আমি মোটেই নাই। আচ্ছা, কাকে আপনি যদি কখনো মিডিয়াতে মানে মিডিয়াতে যে মুভি করেন, তাহলে আপনি কাকে হিরো হিসেবে পেতে চান? সাকিব খানকে নাকি সালমান খানকে? সালমান খান আমার খুব পছন্দের। আমি সাকিব খান না? না, উনি তো মানে ওনাকে তো অবশ্যই পছন্দের, পার্সোনালিও পছন্দ করি। তাকে চান না আপনি হিরো হিসেবে যখন মুভি করবেন? কেন চাইবো না? আচ্ছা, কেন সালমান চাইবো খানের না? নামটা কিন্তু আগে বলা হয়েছে। সালমান খানের মুভি আমি দেখি বসে বসে, আমার জামাই আর শাকিব খানেরটা না? খানের মুভিও আমরা আচ্ছা। দেখি বসে বসে। আবার দুইজনকে আসলে ওরকম ভাবে না করার কিছু নাই, যদি এটা সুযোগ পাই তাহলে এটা আমার জন্য ব্লেসিং, মানে কেন করব না? আচ্ছা, ঠিক আছে। তবে হ্যাঁ, সেটা হতে হবে ভালো একজন ডিরেক্টর, একটা ভালো একটা স্ক্রিপ্ট, তাহলেই হয়তো হ্যাঁ। করতে পারি। মিডিয়ার অনেক সিক্রেট ব্যাপার থাকে, একটা সিক্রেট ব্যাপার বলেন। মিডিয়ার কোনো সিক্রেট নাই। কে বলছে তোমাকে মিডিয়ার কোনো সিক্রেট? সিক্রেট নেই? কি আছে মিডিয়ার সিক্রেট? আমি তো জানি না, আপনারা জানেন? জানলে একটু ওকে জানায়েন। আছে তো অনেক ব্যাপার স্যাপার, কি আছে? অনেকে জানতে চায়, এই যে যারা তুমি- মিডিয়াতে কাজ করে না তারা, মানে একটু দর্শক। আগেই যে তুমি বললা যে মিডিয়াতে একটু পর পর মারামারি হয়, এটা হয় সেটা হয়, তো সব তো মিডিয়াতেই হচ্ছে, সবাই তো সবকিছু দেখতেছে, সিক্রেট কি? এবার একটা খেলা খেলবো, সেখানে আমাদের মিডিয়ার কিছু ব্যক্তিদের নাম বলবো, আপনি উঠাবেন এবং তাদের ভালো লাগার 5টি কারণ এবং খারাপ লাগার 5টি কারণ বলবেন। এতগুলো কেন? 5টা করে আচ্ছা, দেখি কতগুলো পারেন। ওকে ওকে, চলো ওকে, ওকে, একটা আমি pick ফার্স্টটাই নিলাম। আচ্ছা, পরিমণি। ও সেই, আচ্ছা। প্রথমে ভালো দিকটাই বলি, সে একজন খুবই ভালো মা, খুবই মানে এখন তো সে খুবই ঘরোয়া টাইপের হয়ে গেছে, ঘরোয়া টাইপের, অনেকটা চেঞ্জ চলে আসছে, অনেকটা চেঞ্জ। 3 নাম্বার যেটা আমার খুবই ভালো লেগেছে পরিমণি আপুর, সেটা হচ্ছে যে সে না এখন তার ক্যারেক্টার বুঝে একটা সিনেমাতে মানে ইন করে, অ্যাক্টিং করে কি, যে আমাকে কোন ক্যারেক্টারটাতে যাবে, আমাকে মায়ের ক্যারেক্টারটাতে যাচ্ছে এখন, যেহেতু আমার একটু ফিজিক্সের ব্যাপার আছে, তো আমি ওই ক্যারেক্টারটাই করি, এবং উনি ওই ক্যারেক্টারটাই বেস্ট ক্যারেক্টার করছে, হ্যাঁ যেটা হ্যাঁ, এটা অনেকেই সবাই বুঝে না। দেখছে। হ্যাঁ, হ্যাঁ, তো এটা হচ্ছে ওনার বেস্ট পার্ট।
আর ফোর্থ যদি আমি ওনাকে বলি তাহলে উনি অনেক সুন্দরী। কিভাবে একটা মানুষ এত সুন্দর? আপনি নিজেও সুন্দরী অনেক, মাশাআল্লাহ। কিন্তু পরিমণি আপু অনেক অসাধারণ সুন্দরী। আচ্ছা হ্যাঁ 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 সুন্দরী, হ্যাঁ মানে অবশ্যই। ওনার একটা আলাদা অরা আছে যেটা ওনাকে দেখলে বোঝা যায়। আর 5 নাম্বার বলবো উনি অনেক গুছানো আমার কাছে এখন লাগে। শাড়ি পরে খুব সুন্দর মতো করে মার্জিত, মানে তার বয়সের সাথে সাথে আমার মনে হয় যে মানুষের ম্যাচুরিটি বাড়ে না, ওই জিনিসটা ওনার প্রচন্ড পরিমাণের গ্রো করছে। এবং সে বুঝতে পারছে যে আমার এই প্রোগ্রামে গেলে এই এই শাড়িটা পরতে হবে, না সুতির শাড়ি পরে যেতে পারবো না এরকম ব্যাপারটা কিন্তু আমাদের নায়িকাদের মধ্যে অনেক রকম আছে, কিন্তু পরিমণি আপুর মধ্যে এই জিনিসটা নাই। একটা প্রোগ্রাম, যেই প্রোগ্রামে আমাকে সুতির শাড়ি পরতে হবে আমি ওখানে সুতির শাড়ি পরবো। হ্যাঁ, আমি একটা বইমেলাতে যাচ্ছি আমার সুতির শাড়ি পরতে হবে, আমি সুতির শাড়ি পরবো। আমি একটা পার্টিতে যাচ্ছি আমার পার্টি শাড়ি পরতে হবে, আমি পরবো। সো এই জিনিসগুলো তার খুবই ভালো। আর খারাপ লাগার কারণগুলো, খারাপ আই থিঙ্ক উনি অনেক ইমোশনাল, মানুষকে অনেক বেশি ইমোশনাল। 2 নাম্বার হচ্ছে মানুষকে অনেক বেশি মনে হয় বিশ্বাস করে ফেলে, হতে পারে। আর 3 নাম্বার হচ্ছে 3 নাম্বার কি ওনার ব্যাপারে আসলে খারাপ আমি আর কি বলবো, কিছু নাই আসলে। তারপর মনে হয় না যে এই সাইডগুলো একটু ঠিক করলে আমার মনে হয় ভালো লাগবে তাকে দেখতে স্ক্রিনে। আগেই হয়তো বা যেই কাজগুলো করেছে সেটাও আমি বলবো খারাপ না, কারণ ওই কাজগুলো না করলে আজকে পরিমণি হতো না। ঠিক আছে, মানুষের লাইফে কন্ট্রোভার্সি থাকবে, কন্ট্রোভার্সি না হলে হবে না। এটা আমি খারাপ দিকে দিচ্ছি না, এটা 6 নাম্বার ভালো দিকের মধ্যে ফেলতে পারো তুমি। সো এইটাই। আচ্ছা এবার নেক্সট সেলিব্রিটি, ওকে দেখা যাক কে ওঠে। মাহিয়া মাহি। কি বলবো আপু আপনার ব্যাপারে? মাহি আপু হচ্ছে খুবই হেল্পফুল একজন মানুষ। প্রথম কথা, আমি তাকে পার্সোনালি যতটুকু চিনি, অনেকবার কাজ হয়েছে আমাদের সাথে একসাথে, মানে আমার যেহেতু স্টুডিও আছে সেই রিলেটেড। সে খুবই হেল্পফুল, মানে লাইক আমি খুবই একটা ইনসিডেন্টের কথা আমার মনে আছে, আমি খুবই নার্ভাস হয়ে গেছিলাম একটা ইনসিডেন্টের জন্য। উনি আমাকে টেক্সট করেছিল, সিফাত কোনো হেল্প লাগলে আমাকে জানিও। মানে কতটা কেয়ারিং এবং কতটা ভালো মানুষ হলে এই জিনিসটা মাথায় রেখে এত বড় একজন নায়িকা আমাকে আবার সে টেক্সট করে আর কি। আমি বলবো যে তার অভিনয় এখন অনেক ভালো হচ্ছে, অনেক ভালো অভিনেত্রী হয়ে উঠছে, ভালো কাজ করছে অনেক। এবং আরেকটা থার্ড নাম্বার যেটা বলবো যে সেও খুবই সুন্দরী। হ্যাঁ, লম্বা চওড়া, ফিটনেস খুব সুন্দর, মানে তাকে যারা ক্লোজ থেকে দেখবে খুব সুন্দর, সে খুবই সুন্দর এবং অবশ্যই গুড মাদার। আচ্ছা, আর খারাপ দিক হচ্ছে মাঝে মাঝে যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফেলে, এটা হয়তো বাস একটা সেলিব্রিটি একটু মেইনটেইন করতে হবে যে আমি কি লিখছি সেটা হচ্ছে না লেখা উচিত। আমার সবকিছু শেয়ার করার দরকার আছে, সেটাই দরকার নেই। আর মাহি আপুকে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে উনিও হয়তো অনেক বেশি ইমোশনাল। আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে ইমোশনটা খুব বেশি থাকে। হ্যাঁ এটাই আর কি, আর খারাপ দিক নাই আমি বলতে পারবো না আসলে। আচ্ছা, মানে অভিনয় ভালো লাগে তার, অবভিয়াসলি এখন অভিনয় ভালো লাগে। আচ্ছা, নেক্সট সেলিব্রিটি দেখা যাক কার নাম আসে। ওকে, ও মাই গড, গেস করেন কে হতে পারে? বলতে পারলে আমি ওনার সম্পর্কে অনেক কিছু। সাকিব খান। নো, অপু বিশ্বাস। ওকে, সো দিদি হচ্ছে প্রথমেই বলতেছি যে দিদিকে আমি অনেক রেসপেক্ট করি। তার ভালো দিক হচ্ছে সে, হ্যাঁ ওনার নামটা আসার পরে আপনি হেসে দিলেন কিভাবে দেখলাম। সে হচ্ছে আপনারা জানেন কিনা জানি না, সে কিন্তু যখন শুট থাকে আমাদের তখন কিন্তু সে নিজের রান্না করে সবাইকে খাওয়ায়। আপনি খেয়েছেন? আমিও খেয়েছি, আমার একসাথে 15 দিন একটানা ছিল কাজ, তো তখন আমার যেটা যেটা পছন্দ দিদি ওটা রান্না করে নিয়ে আসতো। এবং শুধু তাই না, আমরা কিন্তু শুটিং স্পটে আমাদের থাকে না লাইটের কাজ করে, সবাই কিন্তু খুব ভালো কাজ করে। লাইটে যে কাজ করে সে কিন্তু বেস্ট বলেই আমাদের সাথে কাজ করছে, ক্যামেরাতে যে কাজ করছে সে বেস্ট বলেই কাজ করছে, ঠিক আছে? তো এই যে এই ছোট্ট ছোট্ট ব্যাপারগুলা উনি যে এত সুন্দর মতো করে মেনটেন করে, মানে ওদের খাওয়া হলো কিনা, মানে দরকার নাই কিন্তু তার এটা দেখার ওদের খাওয়া হলো কিনা, এই তুমি কি খেয়েছো, এই তুমি কি খেয়েছো, তুমি কি খেয়েছো, সবার খাওয়াটা হয়েছে কিনা একটু দেখো। মানে অসাধারণ কিভাবে মেনটেন করতে হয় এই জিনিসটা আমার মনে হয় যে অপু বিশ্বাসকে না দেখলে কেউ বুঝতেই পারবে না। আর তোমাকে একটু আগে বলতেছিলাম আমি, হ্যাঁ হ্যাঁ, যে সে যদি এখানে এসে বসতো মনে হয় যে একটা থাকে না যে তার নিজস্ব একটা অরা সুন্দর, মানে মাঝে মাঝে মনে হয় যে ওফ, মানে এরকম একটা ব্যাপার। অনেক সুন্দরী সে, অনেক সুন্দরী। আর সেও খুব ভালো একজন মা,
কারণ আমার সাথে যতদিন, আমাদের সাথে তো একটু রেগুলারই কাজ হচ্ছে এখন, সো মানে বাচ্চাকে নিয়ে তার যত কনসার্ন, আমার মনে হয় না যে তার কোনো কাজেও এত কনসার্ন আছে। কাজ চলতেছে, শুট চলতেছে, সব কিছু চলতেছে, সব একদিকে, কিন্তু তার বাচ্চা একদিকে। সে সারাটা দিন ভিডিও কলে তার বাচ্চাকে দেখবে যদি যখন তার কাজ, এটা আমি জানি না বলা ঠিক হচ্ছে কিনা, কিন্তু সে সারাটা দিন দেখবে তার বাচ্চাটার কি হচ্ছে না হচ্ছে, মানে এতটা কেয়ারিং একজন মাদার। আমি মারা তো এরকমই হয়, মারা তো এরকমই হয়। আর আর কি বলবো, মানে তার ব্যাপারে বলতে গেলে আমার শেষ হবে না। সে মানুষকে খুব ভালোবাসতে পারে। আচ্ছা, এবার কিছু খারাপ দিক শুনি, ভালো দিক শুনলাম। খারাপ দিক তো না, মানে তার সম্পর্কে আমার খারাপ দিক বলার মতো আমার যোগ্যতাই এখনো পর্যন্ত হয়নি, কারণ সে 120টা সিনেমার নায়িকা, আমি তাকে নিয়ে কি খারাপ বলবো। তবে আমি বোন হিসেবে একটা কথা বলতে পারি যে দিদি, আপনাকে হয়তো অনেকে ইউজ করে, হয়তো বা দিদি সেটা জানেও, তারপরেও হয়তো বা একসাথে কাজ করতে হচ্ছে বলে কাজ করছে, ব্যাপারটা এরকম। কিন্তু তাকে দিয়ে মানে তাকে মানুষ কতটুকু ভালো, ভালো তো অবশ্যই তাকে বাসে সবাই, কিন্তু কিছু মানুষ আছে যারা কিনা ওনাকে অনেক বেশি ইউজ করে, এবং সেও খুব ইমোশনাল। মানে ভালো মানুষরা না সবসময় ইমোশনাল হয়ে থাকে। তাহলে এটা ব্যাড সাইড? এটা অবভিয়াসলি ব্যাড সাইড, আমারও আছে এই ব্যাড সাইডটা। আচ্ছা, বোঝা গেছে। ওকে, আর একজন, এটা আর একজন সেলিব্রিটি দেখি আমরা, কে আসে এবার? ওকে, দেখা যাক কে আসে। বাপ্পি চৌধুরী। ওকে, আমি তো ওনার সিনেমাই দেখি নাই তেমন কোনো, আমি কি বলবো ওনাকে নিয়ে। এমনি ওনার সম্বন্ধে আমার আচ্ছা, ওনার ভালো দিক হচ্ছে দেখতে সুন্দর, লম্বা চওড়া আছে, সুন্দর দেখতে, হ্যান্ডসাম একটা দেখলে। সিনেমা কেন দেখেন নাই? উনি তো অনেকগুলো সিনেমা করেছে। হ্যাঁ, কিন্তু আমি খুব সিলেক্টিভ কিছু কাজ দেখি, মানে সবই দেখতে হবে এমন তো কোনো কথা না। বাংলাদেশে অনেক হিরো আছে, আর আমার মনে হয় যে সেও খুব ভালো মানুষ হবে। যেহেতু আমি তাকে চিনি না পার্সোনালি, তার সাথে আমার কখনো কথা হয়নি, তো আমি তার সম্পর্কে আমি জানি না আসলে সেই মানুষটা কিরকম। বাট আমার বাইরে থেকে দেখি যতটুকু মনে হচ্ছে যে সে দেখতে সুন্দর, সে অনেক রোমান্টিক হতে পারে। মেয়েদের সাথে তার হয়তো অনেক প্রেম থাকতে পারে, হতে পারে। অনেক ছেলেদের দেখলে মেয়েরা অনেক প্রেমে পড়ে যায়, কারণ তার চোখ সুন্দর, অনেক সুন্দর চোখ, সুন্দর। আমি একদিন হয়তো তাকে সামনাসামনি একটু দেখেছিলাম। আর খারাপ সাইড জানা নেই? খারাপ সাইড কি, আমার মনে হয় যে অ্যাক্টিংটা কেন, অন্য কাজ করতে পারতো, অন্য কাজ করলে আরো বেশি বেটার করতে পারতো। সে অ্যাক্টিংটা করতেই হবে সবাইকে হিরো হতে হবে না, মানে উনি অন্য কাজ করতে পারতো। আমার মনে হয় যে অ্যাক্টিং এ অনেক কিছু শেখার আছে তার আরো। আচ্ছা, সিফাত নুসরাত আপু, আমরা তো অনেকক্ষণ আড্ডা দিলাম, অনেক সিক্রেট জানলাম, আপনার কি দর্শকদের কিছু বলার আছে? আমি ফার্স্টেই বলবো যে সিক্রেট শো, এখানে আমাকে গেস্ট হিসেবে আনার জন্য এবং ফার্স্ট গেস্ট হিসেবে আনার জন্য আমি অনেক বেশি দোয়া করব, এবং আমি অনেক বেশি হ্যাপি। আমরাও অনেক বেশি আনন্দিত আপনাকে পেয়ে ফার্স্ট গেস্ট হিসেবে। অর্পিতা, জি, তুমি খুব সুইট একটা মেয়ে এবং খুব সুন্দর মতো করে কথা বলে। ওর নাকি লাইফের ফার্স্ট টাইম এটা হোস্টিং করা, আমি মানে বিশ্বাসই করতে পারতেছি না। ও খুবই সুইট এবং খুবই সুন্দর মতো করে কথা বলতে পারে। আমি আশা করছি অবশ্যই যে তুমি আরো অনেক ভালো কাজ করতে পারবে। আর সিক্রেট শোর জন্য অনেক শুভকামনা। আর আমার বই দিলরুবা কোথায়, রুহি দিলরুবা কোথায়, এই বইটি পড়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে ভিউয়ার্স, অনেক আড্ডা দেওয়া হলো, অনেক সিক্রেট জানা হলো। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো সেলিব্রিটিকে নিয়ে আমাদের সিক্রেট শোতে। আল্লাহ হাফেজ।